ঘড়ির কাঁটায় রাত প্রায় ২টা। অরণ্য আর ইনায়া একটা বেডের দুপাশে শুয়ে ঘুমিয়ে আছে। তাদের একে অপরের দূরত্ব প্রায় অনেক। শেষ রাতের দিকে গ্রামে বৃষ্টি হয়েছে, যার জন্য আশেপাশ থেকে শীতল বাতাস ভেসে আসছে। ইনিয়ার শরীর উষ্ণ হওয়ার জন্য এমন কোনো গরম কিছু পরিধান করে নাই, যার জন্য তার শরীর বেশ ঠান্ডা অনুভব করছে। গ্রামের শীতের পরিমাণ সবসময় অধিক থাকে, যার জন্য ইনিয়ার শরীর ধীরে ধীরে আরও বেশি ঠান্ডা হয়ে বরফ হয়ে যাচ্ছে। সময় প্রায় রাত ২টা, যার মধ্যে অরণ্য ঘুমিয়ে আছে। পাশে থাকা ইনিয়ার প্রতি তার বর্তমান খেয়াল নাই। ইনিয়ার শরীর উষ্ণতা অনুভব করার জন্য সে গুটিসুটি হয়ে বিছানায় শুয়ে থাকে। অরণ্য অন্য পাশ থেকে যখন ইনিয়ার দিকে ফিরে, তখন ইনিয়ার কাছে যায় অরণ্য। তীব্র শীতের কারণে ইনিয়া শক্ত করে জড়িয়ে ধরে অরণ্যকে। তার শরীর ঠান্ডা হয়ে যাওয়ার কারণে অরণ্যকে জড়িয়ে ধরে উষ্ণতা অনুভব করে। ঘুমের মাঝে অরণ্যর শরীর কোনো নারীর শীতল ছোঁয়ায় অনুভব করে তার ঘুম ভেঙে যায়। চোখ খুলে তার বাহুতে আবদ্ধ থাকা ইনিয়ার দিকে তার চোখ যায়। ঘুম ঘুম চোখে অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে দেখে। নিজের বুকে ইনিয়াকে দেখে তার চোখে মুখে প্রশান্তি নেমে আসে। ঘুমন্ত অবস্থায় ইনিয়াকে অসম্ভব সুন্দরী লাগছে। যদিও ওর রূপের বর্ণনা করতে যায়, তাহলে হয়তো এক উপন্যাস লেখা যাবে। অরণ্য ইনিয়াকে নিজের বাহুর মধ্যে আষ্টেপৃষ্টে জড়িয়ে নেয়। ইনিয়ার ঠান্ডা হয়ে যাওয়া শরীর উষ্ণতা দেয়। ইনিয়া গরম কিছু অনুভব করে আবার শান্তিতে ঘুমিয়ে পড়ে। অরণ্যর মুখে হাসি বজায় রেখে আবার ইনিয়াকে জড়িয়ে ঘুমিয়ে পড়ে। সকাল প্রায় 7টা। জানালার কাচ ভেদ করে সূর্যের আলো প্রবেশ করে রুমে। গ্রামের সূর্যের তাপ সবসময় অত্যাধিক প্রখর হয়। সূর্যের এক ঝিলিক এসে পড়ে ইনিয়ার চোখে। তার চোখ খুলে যায়। ইনিয়া পিটপিট করে চোখ খুলে এরপরও ঘুমের রেশ কাটিয়ে যখন বিছানা ছেড়ে উঠতে যাবে, তখন সে অনুভব করে তাকে কেউ শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে। ইনিয়া ভালো করে খেয়াল করে দেখে সে অরণ্যের বুকে মাথা দিয়ে শুয়ে আছে। অরণ্য তাকে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছে, যেন ছেড়ে দিলে সে পালিয়ে যাবে। কাল রাতে ইনায়া আর অরণ্য যথেষ্ট দূরত্ব বজায় রেখে ঘুমিয়েছিল। তাহলে সকালে কি করে একে অপরের এত কাছে? ইনিয়ার মনে পড়ে মাঝরাতে তার শরীর বেশ ঠান্ডা অনুভব করছিল, যার জন্য সে শক্ত একটা বালিশ জড়িয়ে ধরেছে। কোথাও বালিশ মনে করে অরণ্যকে জড়িয়ে ধরে নাই তো সে? ইনিয়ার নিজের করা কাজে নিজেই ফেঁসে গেছে। ইনিয়ার এখন লজ্জায় মাটিতে লুকিয়ে পড়তে ইচ্ছে করছে। তবে অরণ্য যেহেতু ঘুমিয়ে আছে, তার মানে কালকে রাতের ঘটনা সে কিছুই জানে না। ইনিয়া তাড়াতাড়ি করে অরণ্য থেকে নিজেকে ছাড়িয়ে নেয়। এরপর বিছানা থেকে ধীরে ধীরে নেমে যায়। এক দৌড়ে ওয়াশরুমে চলে যায়। প্রায় 15 মিনিট পর ওয়াশরুম থেকে বের হয় ইনায়া। রুমে এসে দেখে অরণ্য এখনও ঘুমিয়ে আছে। ইনায়া অরণ্যকে ডাক বা বিরক্ত না করে আয়নার সামনে চলে যায়। আয়নার সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ার দিয়ে চুল শুকাতে থাকে। ইনিয়ার ভেজা চুলের পানি এসে পড়ে অরণ্যর মুখে। ঘুমের মধ্যে হঠাৎ করে চোখে পানি এসে পড়ার কারণে তার ঘুম ভেঙে যায়। বিরক্তি নিয়ে ভুরু কুঁচকে সামনে তাকিয়ে যা দেখে, তা দেখে সে অবাক। সদ্য গোসল শেষ করে আসা ইনিয়ার চুল বেয়ে পানি গড়িয়ে পড়ছে। তার পরনে লাল শাড়ি, হাতে থাকা লাল রঙের চুড়ি, আর চুল বেড়ে সারা শরীর পানি পড়া। সব মিলিয়ে ইনিয়াকে অনেক সুন্দর লাগছে। অরণ্যের বিরক্ত হয়ে যাওয়া মুখ সঙ্গে সঙ্গে মুগ্ধতায় ভরে যায়। অরণ্য নিজের হাত মাথায় পিছু রাখে। এরপর এক দৃষ্টিতে ইনিয়ার দিকে তাকিয়ে থাকে। ইনিয়াকে এই অবস্থায় ঠিক কতটা মোহনীয় লাগছে তা হয়তো সে নিজেও জানে না। অন্যদিকে অরণ্যর মনে নিষিদ্ধ বাসনা জেগে ওঠে। তার নিজের মনকে শান্ত রাখতে ভীষণ কষ্ট হচ্ছে। অরণ্য ইনিয়ার দিকে দেখে হালকা শুকনো ঢোক গিলে। তার এখন নিজের মনের চাওয়ার কথা ভেবে ইচ্ছে করছে ইনিয়াকে ছুঁয়ে দিতে, তাকে গভীর থেকে গভীরভাবে ভালোবাসতে, কিন্তু সে তা পারবে না। ইনিয়ার অনিচ্ছায় সে তাকে ছুঁয়ে দিতে পারবে না। নিজের চাহিদার জন্য কাপুরুষের মতো বইয়ের উপর জোর খাটাতে পারবে না। অরণ্য এত নিচু মন মানসিকতার কাজ করতে পারবে না। অরণ্য নিজের মন আর বিবেকের যুদ্ধে তার বিবেক জয়লাভ করে। সে ইনিয়ার উপর থেকে নিজের চোখ সরিয়ে নেয়।
অরণ্যর চোখ সরিয়ে নেওয়ার আগেই ইনিয়ার চোখ যায় বিছানায় শুয়ে থাকা অরণ্যর দিকে। কালকে রাতের ঘটনার জন্য অরণ্যর দিকে তাকিয়ে থাকতে ইনিয়ার ভীষণ লজ্জা করছে। তবুও ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে বলে, অরণ্য, আপনি ঘুম থেকে উঠে পড়ছেন? যান, ফ্রেশ হয়ে আসুন, আমি আপনার জন্য কফি নিয়ে আসি নিচ থেকে। ইনিয়ার কণ্ঠে অরণ্যর হুঁশ ফিরে আসে। এতক্ষণ ইনিয়ার দিকে কেমন দৃষ্টিতে তাকিয়েছিল তা ভেবে তার নিজের উপর রাগ হচ্ছে। ইনিয়া যখন তার সামনে আসে তখন অরণ্য সব কিছু এলোমেলো হয়ে যায়। মনের মধ্যে থাকা সুপ্ত অনুভূতি বারবার তাকে ইনিয়ার প্রতি আকৃষ্ট করে। পুরুষ মানুষের নিজেকে নিয়ন্ত্রণ করা ঠিক কতটা কঠিন তা হয়তো অরণ্য উপলব্ধি করতে পারে। তবে যতই কষ্ট হোক না কেন, ইনিয়া যতদিন না অরণ্যকে ভালোবাসবে ততদিন অরণ্য তার সীমা অতিক্রম করবে না। ইনিয়ার কথার উত্তর না পেয়ে আবার জিজ্ঞেস করে, অরণ্য, কথার উত্তর দেন না কেন? কোন ভাবনার জগতে হারিয়ে গেলেন আপনি? যান, ফ্রেশ হয়ে আসুন। ইনিয়া আয়নার সামনে থেকে সরে অরণ্যর কাছে যায়। বিছানার কাছে ঝুঁকে অরণ্য কী ভাবছে তা বোঝার চেষ্টা করে। হঠাৎ করে অরণ্য তার হাত ধরে এক টান দিয়ে নিজের ওপর ফেলে দেয়। ইনিয়া এসে পড়ে অরণ্যর বুকে। ইনিয়া অরণ্যর এমন কাজে হঠাৎ করে থতমত খেয়ে যায় সে। উঠতে যাবে এমন সময় অরণ্য তার হাত ধরে ফেলে। অরণ্য ইনিয়ার দিকে তাকিয়ে মুগ্ধ নয়নে বলে, এই সুন্দরী, আমাকে পাগল করার জন্য কি এমন মোহনীয় রূপ নিয়ে আবার আসবে? আসো। এ তো পাষাণ হওয়া কিন্তু ঠিক না। নিজের বরকে এমন অসহ্য জ্বালিয়ে কি শান্তি পাও? ইনিয়া অরণ্যর কথার মানে বুঝতে পারে না। তবে অরণ্যর এত কাছে এসেছে বলে তার কেমন জানি লজ্জা লাগছে। ইনিয়ার গাল রক্ত জবার মতো লাল হয়ে গেছে। অরণ্য এমন ঘোর লাগা দৃষ্টি সব মিলিয়ে ইনিয়ার লজ্জায় লাল হয়ে গেছে। তবে ইনিয়া সব লজ্জা আর ভালো লাগা দূরে সরিয়ে অরণ্যর কাছ থেকে ছাড়া পাওয়ার চেষ্টা করতে থাকে। অরণ্য আরও শক্ত করে ইনিয়াকে নিজের বুকের সাথে মিশিয়ে নেয়। ইনিয়া শান্ত গলায় বলে, অরণ্য, কী করছেন আপনি? ছাড়ুন। যে বুকে শুয়ে কাল সারা রাত পার করে দিলেন, আর সেখান থেকে ছাড়া পাওয়ার এত তাড়া কেন আপনার? অরণ্যর মুখে কাল রাতের কথা শুনে ইনিয়া টনক নড়ে। তার মানে অরণ্য রাতে জড়িয়ে ধরার কথা সব জানে। ইনিয়াকে আরও অধিক লজ্জা ঘিরে ধরে। ইনিয়া মৃদু স্বরে বলে, কালকে রাতের ঘটনার জন্য সরি। না, মানে অতিরিক্ত শীতের কারণে বাধ্য হয়ে আপনাকে জড়িয়ে ধরেছি। এই ভুল হবে না আর কখনো। সরি বলার দরকার নাই। স্বামী হয়ে আপনার জড়িয়ে ধরার অধিকার রয়েছে আপনার। আর আমি চাই আপনি এই ভুল সারা জীবন করে যান। প্রতি রাতে আপনাকে জড়িয়ে ধরে ঘুমাতে চাই আমি। ইনিয়ার আরও অল্প সময় অরণ্যর বুকে অবস্থান করে। এরপর তার কী যেন মনে পড়ে, যার কারণে ইনিয়া অরণ্যকে নিজেকে ছাড়িয়ে নেয়। ইনিয়া এমন কাণ্ডে অরণ্য বিরক্ত হয়ে বলে, কি হয়েছে? এমন কেন করছেন? অরণ্য, ছাড়ুন আমাকে। আর আপনি তাড়াতাড়ি ঘুম থেকে উঠে ফ্রেশ হন, আমাদের রেডি হয়ে বের হতে হবে। ইনিয়ার মুখে বের হতে হবে শুনে অরণ্য বলে, এ তো সকাল সকাল কোথায় যাব আমরা? আপনার শ্বশুরবাড়িতে। শ্বশুরবাড়ির কথাটা শুনে অরণ্য ইনিয়ার মুখে অবিশ্বাস নিয়ে তাকিয়ে বলে, সে ইনায়া, আপনি কেমন বউ বলুন? বিয়ের কয়েকদিন পর স্বামীর বিয়ে দিতে চান? 4 বিয়ে করা জায়েজ আছে বলে কি আপনি আমার সাথে এমন জোর করবেন? করব। অরণ্য, উঠুন না, ফ্রেশ হন। ইনায়া, আপনার মনে কি একটু দয়া মায়া নাই? এমন অসহায় বেচারা মানুষকে 4 বিয়ে করাতে চান? 4 বউকে সহ্য করার ক্ষমতা কি আমার আছে? শত্রু হলে এত বড় ক্ষতি আমার করবেন না। ইনায়া অরণ্যর কথায় বিরক্ত হয়ে বলে, শত্রু কখনো উপকার করে না। এখন যান, রেডি হন। ইনিয়া এই বলে অরণ্যর বুক থেকে ওঠার চেষ্টা করে। তখন অরণ্য আবার হাত ধরে বলে, সত্যি করে বলুন, কোথায় যাব আমরা? থানায় যেতে হবে, সাফায়েত মামার কেসের ডিটেলস জানতে। ওনার মৃত্যু আসল রহস্য জানার জন্য থানায় যেতে হবে। থানায় যাওয়ার কথা শুনে অরণ্য ইনিয়ার হাত ছেড়ে দেয়। ইনিয়া বিছানা ছেড়ে উঠে যায়। এরপর অরণ্যকে ফ্রেশ হতে বলে সে চলে যায় নিচে। অন্যদিকে অরণ্যর মুখ গম্ভীর হয়ে যায়। সে পাশে থাকা তার ফোন বের করে একজন অপরিচিত লোককে কল করে অরণ্য বলে,
সানি, রূপনগর থানার সাপায়াত হত্যার আসল খুনের ফাইল সরিয়ে ফেল, আগুনে জ্বালিয়ে দে সেটাই, যাতে ইনি আসল সত্যির বিষয়ে কখনো জানতে না পারে। ওকে। অরণ্য কথাটা বলে ফোন রেখে দেয়, দীর্ঘ শ্বাস ফেলে দেয়। ভবিষ্যতে ইনিয়া যখন জানতে পারবে আসল ঘটনার অপরাধী কে, তখন কি হবে? অরণ্য কি সহ্য করতে পারবে ইনিয়ার চোখের তার জন্য ঘৃণা? যদি নিজের অতীত আর পাপ লুকিয়ে রাখতে ইনিয়াকে তার খুন করতে হয়, সে কি পারবে নিজ হাতে ইনিয়াকে খুন করতে? কিন্তু পরিস্থিতি যা হচ্ছে, একদিন সত্যি ইনিয়ার মৃত্যু অরণ্যর হাতে লেখা আছে। সকাল প্রায় 9টা বাজে। অরণ্য খাবার খাওয়ার জন্য নিচে নেমে আসে। ইনিয়া অনেক আগে রান্নাঘরে এসেছে। টেবিলে সকল খাবার সাজানো রয়েছে, তবে খাবারের পরিমাণ অনেক। ইনিয়া রান্নাঘর থেকে চলে আসে খাবার টেবিলের কাছে। অরণ্য আর ইনিয়া খাবার খেতে বসে যায়। বৃদ্ধ মহিলারা তাদের খাবার বেড়ে দেয়, তবে আজকে খাবারে হালকা সকালের নাস্তা দেওয়া হয়েছে। ইনিয়া যেহেতু খাবার তৈরির আগে রান্নাঘরে চলে গিয়েছিল, যার জন্য সে অতিরিক্ত খাবার তৈরি করতে নিষেধ করে দেয়। খাবার খাওয়া শুরু করে ইনিয়া আর অরণ্য। বৃদ্ধ মহিলা তাদের সাথে বসে আছে। প্রায় 10 মিনিট পর খাওয়া দাওয়া শেষ করে ইনিয়া উপরে চলে যায়। অরণ্য তার পিছনে পিছনে আসে রুমে। ইনিয়া আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হচ্ছে আর বলে, অরণ্য, আপনি রেডি হন তাড়াতাড়ি, থানায় যেতে হবে। ইনিয়ার মুখে থানা কথাটা শুনে অরণ্যর মুখ গম্ভীর হয়ে যায়, তার পা স্থির হয়ে যায়। অরণ্য ইনিয়ার থেকে আসল সত্যি লুকিয়ে রাখতে পারবে না বেশি দিন। কিন্তু সে কি করবে? ইনিয়া যদি সব ঘটনার পিছনে কারণ আর উদ্দেশ্য জেনে যায়, তাহলে তাকে ঘৃণা করবে। অরণ্য কি পারবে ইনিয়ার চোখে তার জন্য ঘৃণা সহ্য করতে? ইনিয়ার পিছনে ফিরে তাকিয়ে দেখে অরণ্য এক ধ্যানে তাকিয়ে কি হয়েছে যেন চিন্তা করে যাচ্ছে। ইনিয়া ভুরু কুঁচকে তাকিয়ে বলে, অরণ্য, আপনি কি আমার কথা শুনেন নাই? যান, রেডি হয়ে বের হতে হবে। অরণ্য শান্ত গলায় উত্তর দেয়, এত সকালে কি থানা খুলবে? মাত্র খাওয়া দাওয়া শেষ করেছি, একটু রেস্ট নেই, এরপর না হয় যাওয়া যাবে। অরণ্য কথাটা বলে দরজার কাছ থেকে হেঁটে রুমের মাঝে প্রবেশ করে, এরপর শরীর ছেড়ে দিয়ে বিছানায় বসে যায়। অরণ্যর এমন আচরণ দেখে ইনায়া বলে, অরণ্য, গ্রামের মানুষ খুব ভোরে ঘুম থেকে ওঠে, তাই থানার পুলিশ তাড়াতাড়ি এসে পড়বে, আর আমাদের যেতে সময় লাগবে। রেস্ট পরে নেবেন, এখন রেডি হন। ইনিয়ান এত তাড়াহুড়া কেন করছে? আর আপনার মামার বিষয়ে যদি থানায় কোনো তথ্য না খুঁজে পান তখন কি হবে? অরণ্য কি সত্যিই বুঝতে পারছে না ইনিয়া এমন কেন করছে? তার মামলার রায়ের তারিখ দ্রুত চলে আসছে, আর এসএস কোম্পানির আসল অপরাধী বিষয়ে জানার আগ্রহ ইনিয়ার রয়েছে। যদি সাপায়েতের মৃত্যুর বিষয়ে সঠিক তথ্য না পাওয়া যায়, তাহলে কত বড় সমস্যা হতে পারে। অরণ্য শুরু থেকে ইনিয়াকে সাপোর্ট করেছে, তাহলে এখন তার এমন উদাসীনতার কারণ কি? ইনায়া বলে, অরণ্য, সাফায়েত মামার মৃত্যু সাধারণ বলে মনে হয় না। নিশ্চয়ই মামার মৃত্যুর পিছনে কোনো অগান্তুকের ষড়যন্ত্র রয়েছে। থানায় গিয়ে যদি মামার মৃত্যুর বিষয়ে অল্প তথ্য পাওয়া যায়, তবে তা অনেক উপকার হবে। যতক্ষণ না আসল অপরাধীকে খুঁজে শাস্তি দিতে পারবো, ততক্ষণ এই ইনিয়ার মনে শান্তি হবে না। ইনিয়ার কথা শুনে অরণ্য হালকা ঢোক গিলে ইনিয়ার দিকে তাকায়। ইনিয়ার চেহারা স্পষ্ট ফুটে উঠেছে, সে তার মামার খুনের বিষয় জানার জন্য কত আগ্রহী। অরণ্য ইনিয়াকে যথেষ্ট ভালো করে জানে, যদি ইনিয়া কোনো কাজ করার জন্য একবার জেদ ধরে, তবে তা সে অবশ্যই করে ছাড়বে। ইনিয়ার এমন জেদ অরণ্য জেদ অরণ্যের ভয়ে আরও দ্বিগুণ বেরিয়ে যায়। তার এখন গা বেয়ে ঘাম পড়ছে। ইনিয়া অরণ্যকে জোর করে রেডি করে, এরপর তার প্রায় 20 মিনিট পর বেরিয়ে পড়ে থানার উদ্দেশ্যে। তালুকদার বাড়ির সামনে থাকা রিক্সা করে ইনিয়া আর অরণ্য থানার উদ্দেশ্যে রওনা দেয়। পাশাপাশি সিটে একে অপরে বসে আছে। গ্রামের সৌন্দর্য উপভোগ করছে ইনায়া। সত্যি, রূপনগর গ্রাম কোনো রূপনগর থেকে কম সুন্দর না। ছোটবেলা থেকে শহরে বড় হওয়ার কারণে গ্রামে কখনো আসা হয় নাই ইনায়ার। আজ প্রথম সে গ্রামে ঘুরতে এসেছে, আর গ্রামের মনোমুগ্ধকর পরিবেশের প্রেমে পড়ে গেছে। ইনায়া আর অরণ্য যে রিক্সা করে যাচ্ছে, সেই রিক্সাওয়ালার সাথে ইনিয়া গল্প করছে। তালুকদার বাড়ির নাতি জানার পর রিক্সাওয়ালা তাকে অনেক সম্মান জানায়। ইনায়া তালুকদার বাড়ির ইতিহাস ঐতিহ্য
তার নানান স্বভাব। এরপর তাদের পূর্বপুরুষের কথা জিজ্ঞেস করেছে রিকশাওয়ালার কাছে। শফিক তালুকদারের সম্পত্তির পরিমাণ বিশাল, যা ইনিয়া বুঝতে পারে। গ্রামে প্রায় সকল জমির মালিক তার নানা। বর্তমান উত্তরাধিকারী সূত্রে তার নামে হয়েছে। গ্রামে অনেক জমি দেখিয়ে রিকশা চালক বলে এইটা তার নানার জমি। শফিক সাহেবের প্রশংসা শুনে অনেকে ইনিয়ার সারা রাস্তা জুড়ে তার নানার বীরত্ব আর উদার মন মানসিকতার কথা শুনিয়ে ইনায়া ইনার মনে ভীষণ খুশি অনুভব হয়। যদিও অর্ণ যথেষ্ট শান্ত থাকে, তার কণ্ঠ দিয়ে কোনো স্বর উচ্চারিত হয় নাই, বরং অর্ণর শরীরে বিন্দু বিন্দু ঘাম দেখা যাচ্ছে। তার মুখে চিন্তা, বিষাদ আর গম্ভীরতার ছাপ ফুটে ওঠে। অর্ণর এমন আচরণে ইনায়ার কাছে অস্বাভাবিক মনে হয়, তবে রিক্সা দিয়ে যাওয়ার কারণে হয়তো অর্ণ বিরক্ত হচ্ছে, যার জন্য সে চুপচাপ, তা মনে হচ্ছে ইনায়ার। সকাল 10টা, রূপনগর থানার সামনে রিকশা এসে থামে। ভাড়া পরিশোধ করে গাড়ি থেকে নেমে মাটির উপর দাঁড়াতেই ইনায়া আর অরণ্য। ইনায়ার মুখে নতুন রহস্য আর আসল অপরাধী খোঁজার প্রবল ইচ্ছার আনন্দ ফুটে ওঠে। অরণ্যর চোখে মুখে ভয়। থানার সামনে দাঁড়াতে নিজেকে অপরাধী মনে হচ্ছে। সময় ব্যয় না করে তারা থানার ভিতরে ঢুকে যায়। পুলিশের কেবিনে ঢোকে। পুলিশ তাদের দেখে চেয়ারে বসার জন্য অনুরোধ করে। ইনিয়া বসে যায়। অর্ণও বসে, যদিও তার হাত পা কাঁপছে। তবে সব প্রমাণ সে লুকিয়ে রেখেছে। ইনিয়ার আসল সত্যি জানবে না। তবে তো অল্প সময়ের মধ্যে শান পুলিশকে ম্যানেজ করতে পেরেছে নাকি, তা নিয়ে অর্ণ যথেষ্ট সন্দেহ রয়েছে। ইনায়া বলে, রূপনগর গ্রামের পূর্ব জমিদার মৃত শফিক তালুকদারের নাতনি আমি, ইনায়া তালুকদার। শফিক সাহেবের একমাত্র ছেলে সাফায়াত তালুকদারের অনেক বছর আগের সড়ক দুর্ঘটনা মারা যান। তার মৃত্যুর বিষয়ে আমাদের কিছু তথ্য জানার আছে। ইনিয়ার কথা শুনে পুলিশ সাহেবাতের মৃত্যুর বিষয়ে ধারণা লাভ করে। যদিও তালুকদার বাড়ির প্রত্যেক সদস্যই পরিচয় তার জানা রয়েছে। পুলিশ অফিসার বলে, দেখুন মিসেস ইনেয়া, শফিক সাহেব এই রূপনগরের যথেষ্ট সম্মানীয় লোক ছিলেন। তবে তার ছেলে সাফায়াত সাহেব এই গ্রামে বেশি থাকেন নাই, যার কারণে তার বিষয়ে আমি বেশি কিছু জানি না। তবে সাফায়াত সাহেবের মৃত্যুর বিষয়ে রূপনগর থানায় কোনো তথ্য নাই। পুলিশের মুখে না কথাটা শুনে ইনিয়া অবাক। পুলিশ তার নানা বিষয় যদি জেনে থাকে, তাহলে সাপায়েতের মৃত্যুর বিষয় কেন জানবে না? আর সাপায়েতের সড়ক দুর্ঘটনায় মারা যায়, নিশ্চয়ই মৃত্যুর পর থানায় কোনো ফাইল করা হয়েছে বা তার মৃত্যুর তদন্ত করা হয়েছে। তবে পুলিশ না শুনে অরণ্যর মনে মনে খুশি হয়। সানবিজের টাকা দিয়ে সব প্রমাণ লুট করে দিয়েছে, তা অরণ্য বুঝতে পারে। অরণ্য শান্ত হয়ে যায়। সে ইনিয়া দিকে তাকিয়ে দেখে। ইনিয়া বলে, সাপায়েত মামার মৃত্যুর পর কি তার মৃত্যুর কোনো তদন্ত হয় নাই? তার মৃত্যুর কারণ কি শুধু গাড়ি অ্যাক্সিডেন্ট, না অন্য কিছু, তা কি জানা হয় নাই? সাপায়েত মামার কি মৃত্যুর কোনো ফাইল কি এই থানায় নাই? ইনায়ের কথা শুনে পুলিশ অরণ্য দিকে তাকায়। অরণ্য শান্ত হয়ে বসে আছে। পুলিশ অরণ্যকে ভালো করে জানে, কারণ সানভি তাকে টাকা দিয়েছে, যেখানে অরণ্যর নাম সামনে আসে নাই। পুলিশ অফিসার বলে, না, সাপায়েত তালুকদারের মৃত্যুর বিষয়ে কোনো তথ্য থানায় নেই। পুলিশ অফিসারের এমন শান্ত গলায় জবাবে ইনিয়ার শরীর রাগ দ্বিগুণ বাড়িয়ে দেয়। ইনিয়া চেয়ার ছেড়ে উঠে দাঁড়ায়। তার রাগ হচ্ছে। অরণ্য জানে এখন ইনিয়া কী করবে, তবে সে শান্ত হয়ে বসে থাকে। ইনিয়া যদি একবার আসল অপরাধীর কথা জেনে যায়, তাহলে অরণ্যের এত বছর ধরে করা সমস্ত পরিকল্পনা বৃথা যাবে। সাপায়েত মৃত্যু আর এসএস কোম্পানির আসল মালিকের নাম কখনো সামনে আসবে না। ইনায়া আর অরণ্য কখনো শত্রু হবে, একে অপরের সব রকম চেষ্টা করবে সত্যি আর মিথ্যা আড়াল রাখতে।